নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড, লক্ষ্মী নারায়ণ যোগের এপিসোড। আপনাদের জীবনকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আপনারা জ্যোতিষীকে করতে ভুলে যান। আজকের এই এপিসোড দেখে যারা যোগাযোগ করবেন, আমি তাদের জন্য প্রথম কয়েকটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি, যে প্রশ্নগুলো আপনি যদি যোগাযোগ করেন তখন কিন্তু এই প্রশ্নগুলোকে অবশ্যই জ্যোতিষীকে করবেন। হ্যাঁ, জ্যোতিষীর খুঁজতে ঘাম ছুটবে ঠিক কথা, কিন্তু আপনার তো জানা হবে। যেমন ধরুন, এই যে লক্ষ্মী নারায়ণ যোগ, তাহলে এক্ষেত্রে বুধ আর শুক্র সম্মিলিত হয়ে তৈরি করছে। বুধ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে শুক্র, আবার একই সাথে দশম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে বুধ, দশমের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমি কেন প্রশ্নগুলো ধরাচ্ছি। আজ আপনি কাজের মধ্যে আছেন, বিড়ম্বনার মধ্যে আছেন, এই বর্তমান গোচরে আপনার বিড়ম্বনা চলছে। কেউ কেউ কাজের মধ্যে আছেন কিন্তু পারিবারিক জায়গা থেকে বা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে নাজেহাল অবস্থায় আপনারা আছেন। কিন্তু সময় তো পরিবর্তনশীল। আপনার জীবনে দশা অন্তর্দশা মিলিয়ে কবে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন মানে সুপরিবর্তন আপনি কতদিন আপনার জীবনে ধরে রাখতে পারবেন, এবং এই ধরে রাখার ক্ষেত্রে কে কে আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে, তাদেরকে কিভাবে পাশ কাটিয়ে চলবেন, কবে আপনার জীবনে একটি মগজমারি মানুষ তিনি আসবেন আপনাকে ওই শুভ সময় থেকে অশুভ সময়ের দিকে আপনাকে চালনা করার জন্য, এই প্রশ্নও করবেন। সন্তানের জায়গা থেকে সেই প্রশ্নও করবেন, ভাইয়েদের জায়গা থেকে সেই প্রশ্নও করবেন যে ভাইদের সাথে আজকে আমার সম্পর্কের যে জায়গাটা এটা খারাপ বা ভালো, এটা কবে ভালো হতে পারে বা কবে খারাপ হবে, বছরের কোন কোন সময় খারাপ হতে পারে। মোটামুটি আগামী 15-20টা বছরকে মাথায় রেখে, যার বয়স এখন 15-20টা বছরকে মাথায় রেখে প্রশ্ন করবেন। যার 30 বছর বয়স, আপনিও 15-20 বছর, তাহলে 50-55 বছর বয়স পর্যন্ত কিন্তু একটি দিক নির্দেশনা আপনি পেয়ে যাচ্ছেন। একটা মানুষ গড় আয়ু তার মোটামুটি 60-65-70, তো সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু প্রশ্ন করবেন। আমিও আজকের এপিসোডে সেই প্রশ্নই রাখব। এনাদের কর্মক্ষেত্রে আয় রোজগারের জায়গায় যে লক্ষ্মী নারায়ণ যোগ সূচিত হয়েছে একাদশ ঘরে বুধ এবং শুক্র মিলিয়ে, এই লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাব ইনি কতদিন পেতে চলেছেন এবং এখন এই লক্ষ্মী নারায়ণের যে প্রভাবটা এনার জীবনে পাবেন, এর রেশ কতদিন থাকবে। প্রথমত হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ একদম এই লক্ষ্মীনারায়ণ যোগের সুফল ওনারা প্রবলভাবে পাবেন। বেশ, এবারে তারপর থেকে এই রেস চলতে থাকবে। যদি উনি স্থানান্তরিত হন, নিজেকে একটু দূরবর্তী জায়গায় নিয়ে যান, তাইলে কিন্তু এর প্রভাবটা চলতে থাকবে। আচ্ছা, মানে নিজেকে দূরবর্তী জায়গায় আয় উপার্জনের সাথে যোগ করতে হবে বলছো, বা তুমি কি এটাও বলছো যে এখন উনি যে কোম্পানিতে কাজ করছেন বা যে কাজের জায়গায় কাজ করছেন সেটা ওনার বাড়ির থেকে, একদম বাস্তবিক উদাহরণ দিই, বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে আছে। এবারে ওনাকে গ্রহ বলছে যে ভাই ওই 3টা 30-এ রূপান্তরিত করো বা 300-এ রূপান্তরিত করো, তাই তো? হ্যাঁ, যতটা দূরে যাবে হ্যাঁ, ততটা ভালো। আচ্ছা, এই যে দূরে যাচ্ছে সেক্ষেত্রে তো খরচ বেড়ে যাবে। হ্যাঁ, বাড়ি থেকে যে লোকটা যাতায়াত করতো তার ঘরের কাছে 3 কিলোমিটারের জন্য, তাতে যাতায়াতের জন্য যে খরচাটা হতো 30 কিলোমিটার হয়ে গেলে তাকে গৃহ পরিবর্তন করতে হচ্ছে না, ঠিক কথা, কিন্তু তার খরচটা বেড়ে গেল। খরচটা বাড়ছে। তাহলে খরচ যখন বেড়ে যাচ্ছে, সঞ্চয় সে কিভাবে রাখবে, সেটা তো প্রশ্ন মাথায় আসবে না। প্রশ্নটা হচ্ছে, যখন উপার্জন স্থলে ওনাদের লক্ষ্মীনারায়ণটা হয়েছিল তখন তো শুরুটা হয়েছে ওই জায়গায় থেকে, লাভটা অতিরিক্ত। অতিরিক্ত লাভটা যখন পেতে চলেছেন, সেটা কি কারণে পাবেন? কিছু কারণ তো থাকবে। হ্যাঁ, সেইগুলো দাদা খোলো। কারণটা হচ্ছে তাকে যে ট্রান্সফার দেওয়া হলো কোনো কারণে, বা ট্রান্সফার নিলেন, দুটো দেওয়া হলো বা নিলেন, পরিবর্তন হলো, আপনি নেবেন কখন? হ্যাঁ, যখন বেটারমেন্ট দেখবেন তখন তো নেবেন অবশ্যই। তাইলে বেটারমেন্ট একটা নিশ্চিত কিছু একটা থাকবে। হ্যাঁ, অথবা আপনাকে পাঠানো হলো, তখন আপনার ডিমান্ডও থাকতে পারে হ্যাঁ, কোম্পানিতে, যে আমাকে তো কাজের জায়গায়, হ্যাঁ, যে বেতনটা বাড়াও। এই জায়গা থেকে ও জায়গায় যাচ্ছি, মানে আমাকে তো বেতনটা বাড়াতে হবে। মানে যদি
মালিক একই থাকে। হ্যাঁ, মালিক একই থাকে। যদি দেখা যায় যে না, মালিকই পরিবর্তন করলেন আপনি, হ্যাঁ। কাজের ক্ষেত্রটা, আপনি ধরুন এসি সারাই করতেন আপনার বাড়ির কাছে একটা দোকান খুলে, এবার আপনি এসি সারাইয়ের কাজটা অন্য আরেকটা কোম্পানির সাথে যারা এসি বানায়, ম্যানুফ্যাকচার করে, তাদের আপনি ধরুন ওই এলাকায় আপনি অথরাইজ একজন সার্ভিস মানে রিপেয়ারিং করেন আর কি, সার্ভিসিং করেন, সেটার একটা আপনি কিন্তু লাইসেন্স জোগাড় করলেন বা তাদের সাথে একটা ডিল করলেন। তো সেক্ষেত্রে আপনার 30 কিলোমিটার বা 50 কিলোমিটার ক্ষেত্র পেলেন ঠিক কথা, খরচ বাড়ছে ঠিক কথা, কিন্তু উপার্জনও প্রচুর হবে, এটাই বলছো নাকি? উপার্জনটা বাড়বে, আমি প্রচুর শব্দটা ইউজ করব না, তুলনামূলকভাবে উপার্জন বাড়বে। আমি কোম্পানিতে গেলাম না, আমি একটা সাধারণ জায়গায় মানুষের কাছে কাজ করি। হ্যাঁ। এবারে সেই জায়গায় অন্য কোনো জায়গা থেকে অফার এলো হুম একটু দূরে, হুম তো স্বাভাবিক প্রশ্ন কি আসে, আমি এটা ছেড়ে ওখানে কেন যাব? হুম আমার নিশ্চিত বেতনটা বাড়বে বলে যাব, না হলে যাতায়াতের খরচ কি অন্যান্য খরচ একটা তো থাকছে। অবশ্যই। অবশ্যই সেখানে তুমি বেটারমেন্ট দেখলে যাবে, তো বেটারমেন্ট একটা দেখতে পাওয়ার সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার এই গিয়েও কিন্তু সঞ্চয়টা ভালো হচ্ছে নাকি? হ্যাঁ, উপার্জন ভালো হচ্ছে, আমি সঞ্চয়ের ঘরে পরে যাচ্ছি। আগে উপার্জন ভালো হচ্ছে, এবারে উপার্জনটা সঞ্চয়ে পরিণত হবে পরবর্তীতে ক্ষেত্রে। দেখো যখন দূরে যাবে, যখন কাছে থেকে এই সিস্টেমটা তৈরি হলো, তখন যে উপার্জনটা হয়ে থেকে গেল সেটা একটা আলাদা। যখন সেটা দূর, মানে কি, একটা বাড়ি থেকে যাতায়াত করা দূর একটা আলাদা, আর একটা স্থিতির দূর আলাদা, যেখানে আমি নিত্য যাতায়াত করতে পারবো না। আচ্ছা, তুমি ওই ওই প্রশ্নের উত্তর দিচ্ছ, হ্যাঁ। যেটা ধরো 100 কিলোমিটার দূরে। আমি একটা যদি 30 কিলোমিটার দূর হয়, না, আমি বুঝতে পেরেছি, ফলটা বলো শুধু। এবারে সেখানে কিন্তু এই সঞ্চয়ের মাত্রাটা একটু কম। সঞ্চয়ের মাত্রাটা কম। কম। আমার বক্তব্য হচ্ছে যে একটা জাতক জাতিকা তার একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে তিনি কাজ করছিলেন। আমি সিংহ লগ্নের বা সিংহ রাশির একজন মানুষ হিসেবে তোমার কাছে প্রশ্ন করছি। তো হঠাৎ করে আমার রোজগার বাড়বে ঠিক কথা, আমার কাজের জায়গায় ঘরের থেকে মগজমারি চলছে, যদি বিবাহিত হই তাহলে মগজমারি তো চলছেই, কিন্তু আমাকে গ্রহ কেন পাঠাচ্ছে আমি তো বুঝতে পারছি না। গ্রহ পাঠাচ্ছে এই কারণে, তাইলে আমাকে দেখতে হবে, আমাকে লগ্নপতি বিচার করতে হবে। আমার রবি বসে আছে, রবিকে এখানকার আমার লগ্নপতি প্রথমে সে দশমে থাকছে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর একাদশে উপার্জনটার জন্য যাচ্ছে, মানে উপার্জন নিশ্চিত আর একটু বৃদ্ধি লাভস্থল। অবশ্যই। সেই তো তোমার সেই লাভটা অতিরিক্তর জন্য তুমি সেখানে যেতে বাধ্য হবে বা যাওয়ার মনোভাব তৈরি হবে তোমার মধ্যে। আচ্ছা, তার মানে আমি উপার্জন যেমন পাবো, ঠিক তেমনিভাবে আমার আত্মবিশ্বাসও পাবো। হ্যাঁ, আমি আমার মন মানসিকতার জায়গাটাকেও ভালো পাবো, যেটা আমার বাড়ির কাছাকাছি কর্ম করে, বাড়ি থেকে ডেলি যাতায়াত করে বা বাড়িতে থেকে থেকে যে কাজ করে আমার মেজাজ একদম বিগড়ে যাচ্ছিল, আমি কর্মক্ষেত্রে আনন্দ পাচ্ছিলাম না, আমাকে সেই আনন্দ দেওয়ার জন্যই বলছে ভাই তুমি একটু দূরে যাও, অভিজ্ঞতা সঞ্চয় করো এবং জীবনকে আরেকটু ব্রড ওয়েতে দেখো, এটাই চাইছে নাকি? আমি, হ্যাঁ, এটা তো একটা দিক। আমি আর একটা দিক বলতে চাইছি, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, আমি দেখতে পাচ্ছি তাদের আবার সেই কোম্পানি থেকে বিদেশ পাঠানোর যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বা কোম্পানি থেকে অন্য স্টেটেও পাঠাতে পারে। অন্য স্টেটেও পাঠাতে পারে, একটা বড় যোগ আছে। এবং এইটার ফলে দেখা যাবে ওই কোম্পানিতে তার একটা ভালো গ্রোথ বা ভালো পারফরম্যান্স ঘটবে, এবং ঘটছে বলেও পাঠানো হচ্ছে। পদোন্নতি হচ্ছে, পদোন্নতি হচ্ছে, বেতন বাড়ছে। বা আমি কিচ্ছু বলবো না, পদোন্নতি বেতন নয়, নিশ্চিত আমার চোখে পড়েছে এই লোকটি ভালো, এটা এখান থেকে যদি আমার অন্য জায়গাটায় পাঠানোর যোগ্য, সেটা বিবেচিত হবে। সাথে পদোন্নতি বলতে পারো, বা তুমি ট্রান্সফার বলতে পারো, তুমি যা বলতে পারো। আমি দেখতে পাচ্ছি ব্যাখ্যা অনুসারে যদি যাই, উনি হচ্ছেন অষ্টম বৃহস্পতির কথা বলছি প্রথমে, তারপর আমি শুক্রেতে যাচ্ছি, লক্ষ্মীনারায়ণে যাচ্ছি, কারণ লক্ষ্মীনারায়ণকে সঙ্গে নিয়ে তো বৃহস্পতি না। আচ্ছা, বৃহস্পতি লক্ষ্মীনারায়ণকে সঙ্গে নিয়ে দ্বাদশে বসে অষ্টম এবং পঞ্চমে দৃষ্টি রেখেছেন, আবার বলবো পঞ্চম অষ্টম থেকে দ্বাদশে গেছেন। তাহলে পঞ্চম সফলতার জায়গা, অষ্টম হচ্ছে কোম্পানি, গিয়ে বসলো দ্বাদশের সাথে কিন্তু লক্ষ্মীনারায়ণ, মানে টাকা পয়সা, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ইত্যাদি। তাইলে এগুলো বাড়বে কোথায়? দূরে গেলে। সঙ্গে কি আছে? তোমার পথ প্রদর্শক এখন কে? শক্তিশালী পথ প্রদর্শক লক্ষ্মীনারায়ণের এখন বৃহস্পতি। আচ্ছা, এক্ষেত্রে যে প্রশ্নটা আমাকে করতে হবে তোমাকে, কিছুজন এই প্রশ্ন প্রথমবার শুনছে এবং তাদের মনে হবে যে এটা আবার কি করে প্রশ্ন হলো, এটা কি জিজ্ঞাসা করার বিষয়? হ্যাঁ, যে অহংকার এই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের মধ্যে, যে দম্ভ,
সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের মধ্যে যে মস্তিষ্কের বিড়ম্বনা বিকারগ্রস্ত চিন্তাভাবনা এনাদের মধ্যে, যে হঠকারী সিদ্ধান্ত নিয়ে এনারা নিজের জীবন মান সম্মান সব কিছুকে ধূলিসাৎ করেছিলেন, সেই জায়গা থেকে উপলব্ধি, সেই জায়গা থেকে অনুভব, সেই জায়গা থেকে শিক্ষা নেওয়া, সেই জায়গা থেকে নিজেকে ভদ্রভাবে, কত সময়ের জন্য এনারা নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করবে, নাকি আবার নতুন করে বিগড়াবে 1-2 মাস পরে? এক কথায় বলি, ওনাদের মধ্যে একটা গোপনীয়তা, কুটিলতা, এই জায়গাগুলো ছিল, চলছে, হ্যাঁ, এখনো চলছে। এখনো চলছে। কেতু বসে আছে। হুম। আচ্ছা, কিন্তু এই জায়গায় প্লাসটা কি কি আসছে, এই এখনকার যে গ্রহ সন্নিবেশ দেখো, আমি কিন্তু অন্য লাইনে যাচ্ছি এবারে। কেতু লগ্নে বা রাশিতে, অষ্টমে শনি, দ্বাদশে বৃহস্পতি, এই তিনটের কম্বিনেশান করো, দেখবে এই যে ধাক্কা 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 অহংকার যা যা ঘটেছিল না, সেখান থেকে একটা উপলব্ধি তার মধ্যে তৈরি হবে যে সব কিছু কিন্তু বেকার জিনিস। মানে এই উপলব্ধিটা আসবে, সবটাই বেকার। এই যে আমি বিরাট, আমি মহান, আমার মতো কেউ পারে না, এই করতে গিয়ে ধাক্কা খেয়েছেন, সেখান থেকে একটা উপলব্ধি বা আসবে যে না, সব কিছুই বেকার, একে পরিত্যাগ করা উচিত। অর্থাৎ একটা মনের মধ্যে একটা কি মানসিকতা তৈরি হবে জানো, একটা যেরকম আধ্যাত্মিকতা বা সন্ন্যাসী ভাব, মানে উদারতা, এক কথায় উদারতার একটা জায়গা তৈরি হবে। কপটতা থাকলেও সেটা কিন্তু এই মুহূর্তে প্রশমিত হবে, যদিও মঘাতে কেতু, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে বৃহস্পতি দ্বাদশে তুঙ্গি এবং শনি অষ্টমে রেবতী নক্ষত্র পেয়েছে। নেক্সট প্রশ্ন, যারা দ্বাদশের কর্ম করছেন, দ্বাদশের কর্ম কি কি তুমি জানো, সেগুলো তুমি ব্যাখ্যা করবে। দ্বাদশ ঘরে বৃহস্পতিকে বাদ দাও, লক্ষ্মী নারায়ণ যে যোগ সূচিত হয়েছে, এই জায়গা থেকে কি কি ফল এই লক্ষ্মীনারায়ণ যোগ ওনাকে জুন মাসে দেবে, আমি তারপরে যাব। কেননা প্রত্যেকের যে জন্মছকে একাদশে আর দ্বাদশে বুধ শুক্র বসে আছে তা তো নয়, কারোর দেখা যাবে তৃতীয় বসে আছে, কারোর দেখা যাবে ষষ্ঠে বসে আছে, সপ্তমে আছে, পঞ্চমে আছে, চতুর্থে আছে। তো ওনাদের জন্মছকের নিরিখে ওই জায়গাগুলোর ফল নেব। তুমি আপাতত দ্বাদশটাকে ক্লিয়ার করো আগে। দ্বাদশ থেকে যে মূলত যদি উপার্জনের ক্ষেত্র থেকে ফল ধরা হয়, তাইলে দ্বাদশের সব দিক থেকে দাদা দেখো। আমি এক একটা যাই। হ্যাঁ। দ্বাদশে যারা জেলখানা সমন্বিত বা জেলখানা নিয়ারেস্ট কোনো কাজ করেন, সেখান থেকে একটা ভালো ফল পেতে চলেছেন ওনারা। যারা চিকিৎসা, হাসপাতাল, নার্সিংহোম, এই জাতীয় জায়গায় বা এই জাতীয় জায়গাকে কেন্দ্র করে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে একটা প্রফিটের জায়গা আছে। যারা আধ্যাত্মিকতা সমন্বিত বিষয় নিয়ে কাজ করেন, জ্যোতিষী হতে পারে, পুজো পাঠ হতে পারে, হ্যাঁ, তন্ত্রক্রিয়া হতে পারে, মানে আধ্যাত্মিকতা কি অন্যান্য অনেক, এখানে বাচিকও আসবে, তাদের উন্নতি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জাতীয় গুরুগিরি কেউ করেন, তাদের ক্ষেত্রে একটা খুব শুভ ফল প্রাপ্তি যোগ। সর্বোপরি বাড়ি থেকে দূরবর্তী জায়গায় যারা কাজ করেন, তারা যদি একটু নিষ্ঠাসততা রাখেন, যে কোনো কর্মের সাথে যুক্ত, বাড়ি থেকে যারা আপনারা দূরে আছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো ভালো যোগ আমি দেখতে পাচ্ছি, ভালো তারা ফল পাবেন। বেশ, এবারে আপনাদের জন্মছকের নিরিখে যেটা বলছিলাম, ধরো কারো সপ্তমে এই বুধ এবং শুক্র ওনার জন্মছকে আছে, হ্যাঁ, তাহলে এই মুহূর্তে ব্যাখ্যা ছাড়া তুমি শুধু ফল আমাকে বলো, আমরা ব্যাখ্যা দেবো না, ঠিক আছে, সময় নষ্ট হতে। সপ্তমে বুধ শুক্র বসে লক্ষ্মীনারায়ণ যোগ ওনার জন্মছকে করে রেখেছে, উনি এখন এই জুন মাসে কি কি ফল পেতে চলেছেন? দাম্পত্যে মিষ্ট ভাব, প্রেমের প্রকাশ পাবে, বেশ ব্যবসায়িক সুফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভ্রমণের আনন্দ লাভ করবেন, বেড়াতে যেতে ইচ্ছে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে খুব দূরবর্তী নয়, ছোটখাটো ভ্রমণ, মানে সেখানে বেড়াতে গেলে ওনার মনটা আরো ফ্রেশ হবে, যাবেন তারা এই সময়ে। এবারে সপ্তম ঘর থেকে মূলত যা আলোচনা করা হয় তার উপর ভিত্তি করে দাম্পত্য মধুর হবে, ব্যবসা খুব সুন্দর হবে, এবং তাদের বেড়ানোতেও একটা আনন্দ হবে। যারা বিবাহ করতে চাইছেন, এই সময়ের কালটায় বিবাহ আপনারা করে নিতে পারেন। তবে এই ক্ষেত্রে বলবো যে একটু কুণ্ডলিটা বিচার করাবেন, কারণ সপ্তমে রাহু এই মুহূর্তে যেহেতু কথা হচ্ছে, আর সপ্তমপতি অষ্টমে চলে গেছেন, একটু কুণ্ডলী বিচার করানোর দরকার, তারপর বিবাহের সিদ্ধান্তটা গ্রহণ করা উচিত। যারা দ্বিতীয় বিবাহ করবে, হ্যাঁ,
ব্যাখ্যা চাই না, শুধু ফল চাই। না তুমি বুঝে গেছো? হ্যাঁ, এক কথাই বলছি, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে এই কুণ্ডলী এই মুহূর্তে হ্যাঁ একটা যোগ তৈরি করেছে। তৃতীয় নম্বরে 3 নম্বর ঘরে ওনাদের জন্মছকে যেখানে বুধ শুক্র একত্রে বসে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে, তো ওনারা এই জুন মাসে কি ফল পেতে চলেছেন? ভাইয়েদের উপার্জন বৃদ্ধি পাবে, ভাইদের সাথে সখ্যতা হবে, ভাই কর্মপ্রাপ্তি হতে পারে, নিজস্ব একটা পাওয়ার, তেজ, শক্তির প্রকাশ বিকাশ ঘটতে পারে, নিজের আচরণের লালিত্য প্রকাশ পাবে, মধুর একটা ব্যবহার প্রকাশ পাবে। আমি একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে রাখি, বুধ এবং শুক্র নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এই বুধ শুক্র আপনার লগ্নকুণ্ডলিতে জন্মছকে এটিকে কিন্তু ভালো অবস্থায় থাকতে হবে, ভালো ডিগ্রি, ভালো পজিশন, মানে ভালো গ্রহদের যদি অন্য কেউ ওখানে আরও থাকে তো সেক্ষেত্রে তাহলে চন্দ্র থাকতে পারে, চন্দ্র থাকলে নিশ্চয়ই ভালো হবে, তাই তো? আরও বলছি এই জায়গায় মানে বিশেষ স্পেসিফিক জায়গাটা এবারে বলি না, আমি শুধু 3-এর উপর এখন হ্যাঁ, আছি 3-এর তো। উপরে স্পেসিফিক বলছি। এখানে যখন আরো এই যোগটা তৈরি হচ্ছে, যারা শিল্পকলা বা বাক্যকলার কাজে আছেন, হস্তকলার কাজে আছেন, আঁকাআঁকি, তাদের কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে। মার্কেটিং এর ক্ষেত্রে যারা আছে, মার্কেটিং এর ক্ষেত্রে যারা বৃদ্ধি আছে, মিডিয়া যারা কাজে লাগান, হ্যাঁ, সৌন্দর্যকে যারা কাজে লাগান, হোম ডেকোরেটিং ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে বুধ শুক্র আপনার জন্মছকে ভালো থাকলে তবেই কিন্তু এই ভালো ফলগুলো পাবেন, নতুবা আপনি পাবেন না। এই জায়গাটি হচ্ছে বক্তব্য ছিল আমার। যারা ধরো কারোর জন্মছকে ওনাদের অষ্টম ঘরটাকে আমি বাচ্ছি, ইচ্ছা করে বাচ্ছি, বাজে জায়গা বলে, ঠিক আছে, কিন্তু এর মধ্যেও তো ভালো দেবে, যেহেতু লক্ষ্মীনারায়ণ ওনার জন্মছকে অষ্টমে বুধ শুক্র আছে, তাই না? তো তাহলে অষ্টমে যদি বুধ শুক্র থাকে, বর্তমান জুন মাসে কি ফল পাচ্ছে? প্রথমে একটু ব্যাখ্যা না দিলে নয়। অষ্টম বড় খারাপ জায়গাটা তুমি ধরেছ, অবশ্যই দিতে পারো। অষ্টমে এই লক্ষ্মীনারায়ণ যোগ নিজ ভঙ্গ রাজ্যকে পরিণত হবে। আচ্ছা, কারণ ওখানে বুধ নিচস্থ, শুক্র উচ্চস্থ। আচ্ছা, অষ্টম জায়গায় না বললে নয় এটা, না হলে অষ্টমে ভালো ফল পাবে, একদম গল্প হয়ে যাবে। কোম্পানিতে যারা কাজ করেন, খুব ভালো জায়গা। গুপ্ত কোনো বিষয় নিয়ে যদি কাজ করেন, খুব ভালো ফল পাবেন। কোনো আটকে থাকা সম্পদ তারা এই সময়কালের মধ্যে, এই সময়কাল বলতে কোন সময়কাল? এই জুন মাসে বললে হবে না দাদা, না, দুটো ফেজ দেখতে হবে। জুন মাসের দুটো ফেজে হচ্ছে মাত্র 8 দিন। প্রথম 8 দিন মানে ফার্স্ট উইকে, আর 24 তারিখের পর থেকে এই দুটো, মাঝখানটা আমি বলবো না, স্পেসিফিক বলে দিলাম। এই সময়কালে কোনো মানে অর্থপ্রাপ্তি, গুপ্ত অর্থ, আটকে থাকা টাকা, এইরকম কিছু কিছু ব্যাপার উনার কাছে ধরা দেওয়ার সম্ভাবনা আছে। চলো একেবারে ভালো একটা জায়গা বাছাই করি, সেটি হচ্ছে যে ভাগ্যস্থল। ভাগ্য মানে জীবনের সব কটা দিক। তো এই ভাগ্যস্থলে যার বুধ এবং শুক্র একসাথে একযোগে ওনার জন্মছকে, আপনাদের জন্মছকে যে কোনো বসে আছে, তো তাহলে তিনি এই জুন মাসে কি ফল পাচ্ছেন? একটু চেষ্টা করুন না, কোনো সিনেমার হিরো হতে চাইছেন কিনা, সিনেমায় কোনো চান্স নিতে চাইছেন, চেষ্টা করে দেখতে পারেন এই সময়কাল। আচ্ছা, আর ভাগ্য উপার্জন যারা করছেন তাদের উপার্জন বৃদ্ধি পাবে ভাগ্যের সহায়তায়। কলা শিল্প, বাচিক শিল্প, এমনকি চিকিৎসার কিছু অংশ, সেই জায়গায়ও খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা। উকিলদের মনে হয় পোয়া 12 হতে চলেছে বেশ কিছুটা, বা অন্যান্য যারা বাক্যকে কাজে লাগিয়ে উপার্জন করেন, ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন সেখানে। অনেকে দেখবেন শিল্পকে উপস্থাপিত করেন বিভিন্ন আঙ্গিক দিয়ে। বুঝলাম না। শিল্প বহুবিধ হয়। একটা হচ্ছে আমরা শিল্প বা শিল্পী বলতে গান বুঝি, নাচ বুঝি, বা একটু অভিনয় বুঝি না। হস্তশিল্প একটা হয়, বিভিন্ন রকম জিনিস তৈরি করা হাতের দ্বারা দিয়ে কোনো মেলা প্রাঙ্গণ ইত্যাদিতে নিয়ে যাওয়া হয়। তো সেই জায়গায় তিনি ভাগ্যের সহায়তা পাবেন এবং সেখান থেকে সুনাম পাওয়ার যোগ আছে। আচ্ছা, তুমি একটা জিনিস এবার একটু আমি জটিল করি, কেননা জীবন এত সহজ না, ঠিক আছে? জীবন মিশ্র, জীবন জটিল, তো তাকে সরল করতে হয়। সেক্ষেত্রে 3-4 বছরের ঘাম কেটে যায় সরল করতে গেলে, মানে মরে আবার উঠতে হয়, নিজেকে বাঁচিয়ে উঠতে হয়। মানে আমি তো নবমের জায়গায় আছি, আমি ইচ্ছা করে নবমেই থাকি, ঠিক আছে, কেননা ভাগ্য মানে সব দিকটাকে ভালো বলা হয়। ধরো এই নবমে যার বুধ এবং শুক্র একত্রে আছে, আমরা এখন এখানে লক্ষ্মীনারায়ণ যোগ নিয়ে এপিসোড করছি। ইনি এর আগেও বহু দেখা যাবে এই লক্ষ্মীনারায়ণ নিয়ে কথা শুনেছেন, কিন্তু জীবনে ভালো ফলটি পাননি, আকাঙ্ক্ষিত ভালো ফল পাননি। তার মানে কোথাও কি ওনার দশা অন্তর্দশা ধরো
অন্য অ্যান্টি গ্রহের দশা অন্তর্দশা চলছে, সেই কারণে কি ওই লক্ষ্মীনারায়ণের শুভ ফল খেয়ে চলে গেল ওখানে? শুধু লক্ষ্মীনারায়ণ নিয়ে আমরা একটা সহজ সরল আলোচনা করছি, হ্যাঁ, একদম সহজ সরল। না, তুমি যখন জটিলে যাবে আমাকেও জটিলে যেতে হবে। অবশ্যই, আমি তো আচ্ছা। জটিলেরই কথা চাইছি তোমার থেকে। দুটি লক্ষ্মীনারায়ণ, বুধ এবং শুক্র। হুম বুধ হচ্ছে নারায়ণ, শুক্র হচ্ছে লক্ষ্মী। সুন্দর করে নবমে বসলো, দুটি বসে গেল বিপদ দ্বারায়। হুম লক্ষ্মী নারায়ণ ভাগ্যের সহায়তা পেলেও মাঝে মাঝে বিড়ম্বিত হবে। কথাটা খুব বুঝবে, বিপদ তারাই আমি আছে। বুঝতে পারছি, চলো নাম্বার লম্বা ওয়ান চলো। কি হ্যাঁ, জিজ্ঞেস করছো হ্যাঁ, বলো, এটা হ্যাঁ। একটা বললাম। হ্যাঁ। দ্বিতীয় কি চাইছো বলো, তুমি প্রশ্নগুলো একটা ছোট ছোট করে করো। আমার উত্তর। প্রথম যেটা আচ্ছা, আমার দ্বিতীয়, প্রশ্ন ছিল দশা অন্তর্দশাকে নিয়ে। ডিগ্রিগত না, শুধু দশায় তো পড়ে যাব, ডিগ্রিগত দুর্বল, ডিগ্রিগত বিরাট পার্থক্য। মানে বুধ আর শুক্রের মধ্যে। হ্যাঁ, আচ্ছা। লক্ষ্মীনারায়ণ যোগটা জমাট বাঁধছে না, হুম তাইলে তার সুফলটা এতটা পাওয়া যাবে না। তুমি সুফল পাচ্ছেন না বলে জিজ্ঞেস করো হ্যাঁ হ্যাঁ না? হ্যাঁ, চলো এবার ঠিক আচ্ছা, যাচ্ছ। এই জায়গায় দেখো, কোনো খুব খারাপ গ্রহ, অ্যান্টি গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে। এখানে দৃষ্টি বিচার শুধু ঘর হিসাবে দৃষ্টি বিচার করলে হবে না। হুম এমনও কিছু গ্রহ আছে, উদাহরণ, যে শনিকে ভালোবাসে শুক্রকে নয়, হুম হতে পারে তো, বুধকে ভালোবাসছে না, সে তখন তার যে দৃষ্টির একদম নিখুঁত ডিগ্রি দিয়ে দেখতে হবে কাকে সে ক্ষতিটা করছে। হুম বুঝতে পারলে? উদাহরণ একটু দেব, নাও দিলে বুঝতে পারবে না। না না দাও। একটা তুমি যাত্রা করছো, হুম এখানে তো কলা শিল্পের ব্যাপার আছে না, যাত্রা করছো, তুমি পোশাক আশাকে সুন্দর মানিয়েছে, কিন্তু রোলটা যে প্লে করছো, কথাটা যে বলছো, হাঁটাটা নবাবের মতো, কথাটা নবাবের মতো নয়। হুম বোঝা গেল? হ্যাঁ। তাহলে হাঁটাটা নবাবের মতো দিচ্ছে কেন না, শুক্রের প্রতি যে দৃষ্টিটা পড়েছে তার বন্ধু গ্রহ, ডাইরেক্ট দৃষ্টি, নিখুঁত দৃষ্টি। বুধের প্রতি সেই দৃষ্টিটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তাইলে কি হচ্ছে, অভিনয় নেমেছে, সুন্দর কলা কৌশল, হাঁটা চলা সুদর্শন সব কিছু থাকলো, কিন্তু বাক্যটা কি হলো, নবাবের রোল করেও নবাবের মতো কণ্ঠস্বর তিনি প্রয়োগ করতে পারলেন না, বা ঐতিহাসিক পৌরাণিক বইয়ের উদাহরণ দিই, ছন্দটা হারিয়ে ফেললেন। বোঝা গেল জিনিসটা? সার্জারির দরকার আছে। হ্যাঁ, অনেক ভেতরে এবং ঢোকো। দশা অন্তর্দশাটাও সেক্ষেত্রে। এবারে চলে যাই দশা অন্তর্দশায়। হ্যাঁ। দেখা গেল অষ্টমপতির দশা, ষষ্ঠপতির দশা, তৃতীয়পতির দশা, এইসব দশাগুলি চলছে, অন্তর্দশা আচ্ছা, চলছে। হ্যাঁ, আমি একে আরেকটু লেয়ারে নিয়ে যাই। দেখো, প্রত্যেকে জন্মছক খুললে রবি বুধ তাদের যদি পাশাপাশি দুটি ঘরেও থাকে, সেক্ষেত্রে বুধ ওখানে কিন্তু জ্বলে পুড়ে একটু ছাই হয়েছে, দগ্ধ দেখাচ্ছে যে আপনার বুধ দগ্ধ আছে। এবার রবি আর বুধ ধরো একত্রে বসে, সেক্ষেত্রেও দগ্ধ, আর এক্ষেত্রে শুক্রও আছে কারোর জন্মছকে, ঠিক আছে, শুক্র আছে। তাহলে রবি বুধ শুক্র একত্রে যার বসে আছে, তাহলে সেই ব্যক্তি তিনি লক্ষ্মীনারায়ণ যজ্ঞে কি একদম সাথে নিয়ে বসে আছে, কিন্তু তার বুধ দগ্ধ। দেখা যাবে যে তার মনে হচ্ছে যে আমার যেহেতু বুধ দগ্ধ, ওই দগ্ধের চক্করেই হয়তো তাকে কেউ একটা রেমেডি ফেমেডি গচিয়েও দিয়েছে, ঠিক আছে। কিন্তু সাধারণভাবে প্রশ্নটা অনেক বড় হচ্ছে, মজা আছে এর মধ্যে, ক্ল্যারিটি পাবেন। রবি আর বুধ একত্রে বসলে তো তারা বুধ তো দগ্ধ হয়, এ তো তার স্বাভাবিক একটা ব্যাপার। বলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রথম পার্টের প্রশ্ন, যে রবি আর বুধের সম্পর্ক কেমন? ভালো, বুধাদিত্য যোগ তৈরি হয়। বুধাদিত্য যোগ একটা মানে কি বিশেষ যোগ, যা জীবনের উন্নতির ক্ষেত্রে, নিজেকে দাঁড় করানোর ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। বেশ। এবং এবার এই যে রবি আর শুক্র, এখানে তো জড়ত্ব একটা পেয়ে যাচ্ছে। না, কি? রবি শুক্রে জড়ত্ব নয়, দারিদ্র্য যোগ হয়। দারিদ্র পেয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা দারিদ্র পেয়ে যোগ। যাচ্ছে। তো ধরো কারোর জন্মছকে এই রবি বুধ শুক্র একত্রে বসে আছে, অথবা রবির সপ্তম দৃষ্টি বুধ এবং শুক্র সেক্ষেত্রে তারা পেয়ে যাচ্ছে, এই রকম কন্ডিশনে যাদের জন্মছক আছে, এর তুমি সাধারণ একটা ব্যাকরণ দিয়ে আমাকে বোঝাও প্রথমে, এবং জুন মাসের নিরিখে কি ফলাফল পাবে এটা তুমি উত্তর দিও। আচ্ছা, প্রথমে বলি, রবি এখানে দেখো, আমি ধরে নিলাম একটা অভিনেতা দিয়ে, যেহেতু বোঝাচ্ছি কলাটাকে বিশেষ প্রেজেন্ট করছে, এখানে ডাক্তারিও ব্যাপারটা থাকবে, তো ডাক্তার দিয়েই বোঝো। আচ্ছা, এখানে অতিরিক্তভাবে তিনি নিজের প্রভাব বিস্তার করতে যাবেন, হ্যাঁ, দিয়ে কিন্তু তিনি নিজেকে ক্ষতি করে ফেলবেন। মানে আমারও তো একটা জ্ঞান নির্দিষ্ট জায়গা পর্যন্ত, তার বাইরে তো নয়।
তিনি অতিরিক্তভাবে নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে জায়গাটায় তিনি হীনমন্যতায় পৌঁছে যাবেন। এটা একটা দিক। ধরো কলা শিল্পে তিনি খুব ভালো অভিনেতা, হ্যাঁ, কিন্তু তার মধ্যে অহংকার তৈরি হওয়ার সুবাদে না এই জায়গাটা কী হবে বলো তো, কলার জায়গাটা ধাক্কা খাবে। আর দ্বিতীয়ত বুধদগ্ধটা কোনো সমস্যা নয়, বুধ এটা তার প্রথাগতভাবে দগ্ধ হবে, দগ্ধ হওয়াই ভালো এক কথায়। কিন্তু যখন শুক্র দগ্ধ হয়ে যাবে সেই জায়গায় যে তার যে সুষমামণ্ডিত ব্যাপার, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি চিকিৎসায়ও একটা সুষমামণ্ডিত ব্যাপার থাকে, কলায়ও থাকে, কাজেও থাকে, খাওয়ার মধ্যেও থাকে, সবকিছুতেই একটা মার্জিত একটা ব্যাপার লাগে, সুষমামণ্ডিত ভাবটা হারিয়ে যাবে। হ্যাঁ, এনাদের মধ্যে এই সিচুয়েশনটা তুমি কি মানে দেখে পাবে এদের মধ্যে যে ওই যে অতিরিক্ত নিজের ঢাক পেটাতে গিয়ে হ্যাঁ, মিথ্যা কথা বা ম্যানুপুলেশন, যেটা ঠিক আছে, মানে কথা ঘুরিয়ে দেওয়া। 5 মিনিট আগেই বলছে যে হ্যাঁ আমি বশীকরণ করি না, কিন্তু 5 মিনিট পরেই আবার বলছে না না আমি হেভি বশীকরণ করে দিতে পারি। মানে যে বা আমি একটা কাজের উদাহরণ দিলাম আর কি, যে কাজটা করে না বলছে যে না না আমি ওরকম ছোটোখাটো কাজ করি না বা ওই মানুষের ক্ষতি করা কাজ করি না, আবার 5 মিনিট পরেই বলছে যে, তার 5 মিনিট পরে সে কেন বলছে, কেননা তার সাথে যে লোকটি কথা বলছে সে বলছে না না আমার তো ওই কাজটার জন্যই আমি আপনার সাথে যোগাযোগ করেছি, ঠিক আছে, বলছে হ্যাঁ ওটাই তো আমি ভালো পারি, ও আমি একদম করে দেবো আপনাকে, কম পয়সায় পুষ্টিকর খাদ্য দিয়ে দেবো। মানে মুদ্রা বিষয় যেটা বলতে চাইছি যে কথার যে ম্যানুপুলেশন, একদিকে নিজের প্রতিষ্ঠা এমনিতেই পাবে, কিন্তু ইনি অতিরিক্ত কন্ট্রোলার সব দিকে দিয়ে কথার একটা বিড়ম্বনা তৈরি হচ্ছে, উনি বুঝছেন না যে উনি কি কথা বলছেন, ঠিক আছে, এবং সেই জায়গা থেকে একটা দারিদ্রতা কিন্তু ওনার জীবনের পিছু ছাড়ছে না। এখানে দুটো জায়গা তুললে তুমি, একটা মিথ্যা আর একটা বাড়িয়ে বলা, দুটোর মধ্যে ফারাক আছে কিন্তু। হ্যাঁ, আমি এখানে মিথ্যাটা বলবে না, না আমি ম্যানুপুলেশন বলছি, মানে বাড়িয়ে বলা বা বলবে। এলোমেলো কথাবার্তা, মানে এক্ষুনি বলছে হ্যাঁ আবার এক্ষুনি বলছে না। আচ্ছা, কথা পরিবর্তন, এলোমেলোটা খুব একটা বলবে না। আমি আবার বলছি বুধাদিত্য যাদের থাকে না, কথা পরিবর্তন করছে নিজের ইচ্ছা অনুযায়ী, হ্যাঁ মানে নিজের ইচ্ছা অনুযায়ী পজিশন পাওয়ার জন্য যেন তেন প্রকারণে ওনাকে পজিশন পেতে হবে, অবশ্যই সেই কারণে কথার পরিবর্তন করছে বলছে। শোনো, অহংকারটাকে আমি একটা পর্যন্ত পারি তো, তারপরে কিন্তু পারি কি পারি না আমি জানি না, কিন্তু তোমাকে আমি বলবো এইটা তো, এইটা কোনো ব্যাপার নয়, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি ব্যাপারটাকে করে দিতে পারবো, একদম তাই, এই জায়গাটা আসবে। কিন্তু এই জায়গাটাই যদি কোনো কারণে এই বুধ রাহুর নক্ষত্র পেয়ে যায়, মঙ্গলের কোনো কারণে পেয়ে যায়, কি হবে জানো, রাহুর নক্ষত্র পেলে মিথ্যা বলবে, আর মঙ্গলের যদি তার সাথে টাচিংটা কোনোভাবে সংযোগ চলে আসে জোরে জোরে মিথ্যা বলবে, কৌশলের সাথে মিথ্যা বলবে। রাহু এবার রবির যে সেখানে প্রেজেন্ট আছে, সেইখানে অহংকারের সাথে জোরে জোরে মিথ্যাটাকে সত্য বলে পর্যবেসিত করার জন্য যাবতীয় কলা কৌশল শুক্রের দ্বারা অবলম্বন করে উপস্থিত করে, এবং এক্ষেত্রে সুষমা মণ্ডিতই হবে। হ্যাঁ, যাবতীয় কলা কৌশল এত সুন্দর বাগাবে, পুরো মিথ্যেটা জোরে জোরে অহংকারের সাথে প্রেজেন্ট করবে, আত্মবিশ্বাসের সাথে। আজকের এপিসোডের এখানেই বিরাম দিতে দিতে একটা কথাই বলি, বহু বছর আগে একটা কথা শুনেছিলাম যে রোগীকে নয় রোগকে সারান, যদি ঘৃণা করতে হয় তাহলে রোগীকে নয় রোগকে ঘৃণা করুন, রোগকে দূর করুন, রোগটাকে সারান। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার জীবনের এনার্জি আপনি যে বছরের পর বছর বহুবার বোঝাতে গিয়ে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি এই ধরনের মানুষজনকে বুঝিয়ে উঠতে পারেননি, পারবেনও না, কেন উনি নিজেই জানেন না যে উনি কি বলছেন, উনি নিজেই নিজেকে বোঝেন না, বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে সার্জারি প্রয়োজন আছে। যদি এই ধরনের বিড়ম্বনায় আপনি পরিবারে কাউকে পেয়েছেন, আপনার স্বামী বা স্ত্রী হিসেবে কাউকে পেয়েছেন, সন্তান হিসেবে কাউকে পেয়েছেন, এ জিনিস যত সময় এগোবে তত বাজে স্মৃতি আপনাকে শুধু দেবে না, আপনাকে ঠকিয়ে দেবে, আপনাকে ঠকিয়ে দেবে। আপনি এখান থেকে যদি বেরোতে পারেন, সম্পর্কটাকে টিকিয়ে যদি রোগটাকে মুক্ত করতে পারেন, তাহলে সম্পর্কও টিকে যাবে,
ভালো স্মৃতি নতুন করে তৈরি হবে, খারাপ স্মৃতিগুলো মুছতে 3-4 বছর সময় লাগবে, ও সার্জারির ফলে ধীরে 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 ওইগুলো কিন্তু আউট হতে থাকবে। আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্যকথা অডিও সিরিজ 365 এপিসোড শুনতে থাকুন। মাস 3 সময় লাগবে, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। এবং আজকের এই এপিসোড থেকে যারা শুনতে যাচ্ছেন তপভূমি নর্মদা, 3 মাস পর আজকের এই এপিসোড শুনবেন, শেষের দিকে যে কটা কথা বলেছি না, ওই স্মৃতি 3 বছর সময় নেবে ইত্যাদি ইত্যাদি, আরেকবার রিকল হবে আপনার মাথার ভেতর, দরকার আছে। তখন বুঝতে পারবেন কি এফেক্ট তৈরি হয়। শব্দ ব্রহ্ম, ম্যানুপুলেট, মিথ্যাচার, কৌশল দিয়ে শব্দকে ঘুরিয়ে ফেলা, এটি ভালো জিনিস না। মা নর্মদার নর্মদাষ্টকম, যাদের পিডিএফ বই দরকার ফ্রি অফ কস্ট পাবেন, প্লিজ আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে লিখুন, আমি দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। রাত্রি 12টায় বললে হয়তো পারবো না, তখন ঘুমোচ্ছি, কিন্তু যখনই হোয়াটসঅ্যাপ করবেন দিয়ে দেবো আমি আপনাকে। আর যারা নিজের জীবনকে নিয়ে সিরিয়াস আছেন, কেবলমাত্র তারাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফোন আজকাল ধরছি না, অন্য কাজ থাকে, তো তাই হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।